সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে আছেন তুষার ইমরান, সাবেক ক্রিকেটার। আগেই পরিচয় করে দিয়েছি, স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছি দলকার নির্বাচক না অধিনায়কের সেই বিষয়টি। গতকাল লিটন দাস, বাংলাদেশের টি-20-র অধিনায়ক, তিনি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন যে টি-20 সিরিজের যে দল, সেই দল নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি নির্বাচক কমিটির পক্ষ থেকে। যদিও নির্বাচক কমিটি বলেছেন তারা আলোচনা করেছেন, কিন্তু দলটি শেষ পর্যন্ত তারাই নির্বাচন করবেন, যেহেতু সেটাই তাদের দায়িত্ব। এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারাও জানাতে পারেন, আমাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আর তুষার ইমরানের মতামত কি সেটা জানতে চাই, যে দল নিয়ে এটা কোনো লিখিত ঘোষণা না যে নির্বাচকদের অধিনায়কের মতামত নিতে হবে, কিন্তু একটা কালচার কিংবা ওয়ার্ল্ড ওয়াইড একটা সব জায়গায় একটা প্রচলন আছে যে অধিনায়কের সাথে কথা বলে কিংবা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে দল চূড়ান্ত করা হয়। সেই জায়গায় আপনি কি মনে করেন যে সেটার ব্যত্যয় হয়েছে কিনা কিংবা হচ্ছে কিনা, কিংবা এটা হলে কি আসলে কাউকে কোনো পক্ষকে দোষ দেওয়া যায় কিনা? আপনি শুরুতে শুরু করলেন না যে দলটা কার, আমার কাছে মনে হয় যে দলটা আমাদের বাংলাদেশের, ঠিক আছে। হ্যাঁ, এইখানে ব্যক্তিগত কারোর দল না, কিন্তু ক্রিকেট বোর্ডের একটা দল আছে বাংলাদেশ টিম, এটাই আমরা রিপ্রেজেন্ট করি আর কি। এখন লিটনের একটা আশা ছিল যে না, শামীম পাটোয়ারিকে কেন বাদ দেওয়া হয়েছে, লিটন এই অভিযোগটা করা হয়েছে। বাট সিলেক্টররা কিন্তু ডেফিনেটলি ক্যাপ্টেনের মতামত নেয়। বাট সিলেকশন প্যানেলে যারা আছে তারা যে সব মতামত যে এক হবে সেটাও কিন্তু না। হ্যাঁ, একটু ভিন্ন হয়তো বা হতে পারে। শামীম পাটোয়ারি কিন্তু এই দুইটা ম্যাচে স্কোয়াডে নাই, নেক্সট ম্যাচে যে ঢুকবে না এর কোনো গ্যারান্টি কিন্তু মানে কেউ দিতে পারবে না, সিলেক্টররাই জানে ভালো। কারণ আমার জানা মতে মনে হয় অপারেশনস থেকে গতকালকে শামীম পাটোয়ারির একটা মেসেজ দেওয়া হয়েছে যে না, এই হয়তো বা এই দুই ম্যাচের জন্য তুমি নাই, কিন্তু থার্ড টি-20-তে ঢুকতে পারো। সেইভাবে কিন্তু সে প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুত থাকতে বলা হয়েছে মনে হয়, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো দলটা সবারই। এখন লিটনকে যে টিমটা দেওয়া হলো, লিটন কিন্তু 15 জনের স্কোয়াডে হয়তো বা লিটনের মানে হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু এই টিমটা নিয়েই খেলতে হবে এবং বেস্ট টাই দেওয়ার চেষ্টা করবে এই টিমটাই। সেটা নিয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বলছি যে এই লিটনের যে আক্ষেপ কিংবা যে হতাশা, ক্ষোভ, যেটাই বলি আমি, যে ব্যাখ্যাই দিই, কালকে যেহেতু তিনি সংবাদ সম্মেলনে বলেছেন সরাসরি, সুতরাং তিনি এই দলটাকে খুব তার দল হিসেবে মেনে নিতে পারছেন না। মানে সেটা কি আসলে ভালো হচ্ছে ম্যাচের খেলা নামার আগে? আজকে খেলা সন্ধ্যা 6টায়, সেই আগে বড় একটা সিরিজ খেলার আগে আমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেনগুলো আসলে আসাই উচিত না। বিকজ আপনার যাকে বাদ দেওয়া হয়েছে, যাকে টিমে নেওয়া হয়েছে, সেই ছেলেটাও কিন্তু একটু মোরালি ডাউন থাকবে যে আমি তাহলে কেন টিমের সাথে। সো এই বিষয়টা যদি পরবর্তীতে আলোচনা করতো তাহলে খুবই ভালো হতো, কোনো ইম্প্যাক্ট পড়তো না আমার কাছে মনে হয়েছে। এখন খেলা শুরু হয়নি, আমার কাছে মনে হয়েছে যে টিমটা ভালো করবে। অবশ্যই আমরা আশা করি। হ্যাঁ, দলে যাকে নেওয়া হয়েছে সে বেস্ট সার্ভিসটাই দিবে। লিটন যদি তার কাছ থেকে সার্ভিসটা পায় তাহলে লিটনেরই কিন্তু বেস্ট টিম হবে। সিলেক্টররা হয়তো 15 জন করে দিয়েছে, বাট দায়িত্ব কিন্তু এখন লিটনেরই। সিলেক্টররা কিন্তু 11-এ আপনার নাক গলায় না, আমার কাছে যেটা মনে হয়েছে। সিলেকশন প্যানেলেও তার একটা দায়িত্ব আছে যে 15 জনের স্কোয়াড দিয়ে দিলাম, লিটনের সাথে তার আগে পরামর্শ করছে হয়তো আপনাদের ভাষ্যতে যেটা বলে প্রধান নির্বাচক তেমনটাই দাবি করেছেন। জি, বাট তাদেরও তো একটা দেখার অবজারভেশনের একটা জায়গা আছে সিলেক্টরদের, যে লিটন এই টিমটা চেয়েছে, আমরা হয়তো একজনকে হয়তো বা না দিয়ে তাতে কিন্তু যায় আসে না। আপনি যে ওই শামীম পাটোয়ারিকে নিলেই যে টিমে 11-এ খেলাইতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই। সো এখন যারা আছে টিমটা, সেই টিমটা যদি ভালো পারফরমেন্স করে, যাকে নেওয়া হয়েছে সে যদি বেস্ট সার্ভিসটা দিতে পারে, তাহলে আমার কাছে মনে হয় বেস্ট টিম নেই নামবে। আবার যদি খারাপ করে তাহলে কি লিটন দাস তখন এইটাকে অজুহাত হিসেবে দাঁড় করাবেন কিনা, করতে পারবেন কিনা? না, তা আমার কাছে মনে হয় 11 জনের 15 জনই সবসময় ভালো খেলবে, নট নেসেসারি। আপ অ্যান্ড ডাউন আছেই এই ক্রিকেট খেলাতেই। হ্যাঁ, সব স্পোর্টসেই আপ অ্যান্ড ডাউন আছে। সো এই ক্ষেত্রে যে খারাপ খেলবে, মানে যে ছেলেটাকে টিমে নেওয়া হলো, সে কিন্তু মোরালি ডাউন আছে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাকে যদি টিমে ইনক্লুড করা হতো এবং এই ধরনের ক্যাপ্টেনের মুখ থেকে যদি এই ধরনের কথা শুনতাম, হ্যাঁ, তাহলে আমি তো মোরালি ডাউন থাকতাম যে আমি কি খেলবো, কি পারফরমেন্স করবো। হ্যাঁ, প্রেশার তো একটা কাজ করে। হ্যাঁ, তো সব তার একটা প্রেশার তো থাকেই। এখন যদি ভালো পারফরমেন্স করে তাহলে তো গেনার সিলেক্টররা, ধরেন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ কত সালে আসছে? 2005-6-এ আসছে। সাকিবের কথা যদি আমি মানে তুলি, তাহলে সাকিব কোন জায়গা থেকে পারফরমেন্স করে আসছিল টিমে? তারা তো সিলেক্টররা প্যানেল যারা ছিলেন, আথার ভাই, ফারুক ভাই, তারা কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। ইভেন মুশফিকের ক্ষেত্রেও 2005-এ যখন ডেবু হয়, তখন কিন্তু মুশফিক মানে একদম অল্প বয়স, লর্ডসে ডেবু হয়েছিল যখন, পাইলট ভার হিসেবে নেওয়া হয়েছিল তাকে, বিকল্প হিসেবেই।
তো সো ওই ক্ষেত্রে যদি বিবেচনা করেন তাহলে তো তার কোথাও পারফরমেন্স করেনি। তখন যে কালচারটা ছিল যে না আপনার ক্যাপ্টেনের পরামর্শ নিয়ে যে সবকিছু করতো তা কিন্তু না। হ্যাঁ, তখন কিন্তু কালচার ছিল ছিল হচ্ছে সিলেক্টর একটা টিম দিত, ক্যাপ্টেন ওই টিমটা নিয়ে ফাইট করতো। তো তাদেরকে আমরা হয়তো পেতামও না যদি তখন যদি না নেওয়া হতো, হয়তো পেতাম, হয়তো বা আরো একটু ডিলে হতো আর কি। সো যার সুযোগটা আসছে সে হয়তো বা সুযোগটা কাজে লাগাবে এবং লিটন ডেফিনেটলি তাকে সাপোর্ট করবে। আচ্ছা, অধিনায়কত্ব নিয়ে আমি প্রধান নির্বাচকের পয়েন্টে আলোচনাটা পরে করব। একটু অধিনায়কদের কথা বলি যে এর আগে সাকিব আল হাসান এরকম একটা প্রেস কনফারেন্সে বলেছেন এই দলটা আমার দল নয়, তেমনটা তিনি বলেছেন। আবার বিশ্বকাপের দল নিয়েও আমরা সাকিবের সময় দেখেছি যে তামিমকে নেয়া না নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার কথাও আমরা দেখেছি যে বাংলাদেশে, এবং সাম্প্রতিক সময় তো অধিনায়ক নিয়ে নানা ধরনের ঘটনা ঘটছে। অধিনায়কের আসলে ভূমিকাটা কি? আপনি কি মনে করেন শুধু মাঠে 11 জনের কিংবা 15 জনকে পরিচালনা করা সেটাই তার কাজ, নাকি একটা সেরা দল খুঁজে বের করাতেও আসলে সাহায্য করা উচিত? না, অবভিয়াসলি সব দিকে বিবেচনা করা উচিত। অধিনায়কের দায়িত্ব ডেফিনেটলি সামনে থেকে নেতৃত্ব দেওয়া। ক্রিকেট বোর্ড তাকেই অধিনায়ক করে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে, যার ভিতরে অ্যাবিলিটি আছে, অনেক দিন ধরে এই টিমটাকে আপনার মানে টপ লেভেলে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি আছে। শুধু যে আপনি বটম 10-এ থাকবেন, বটম 9-এ থাকবেন তা না কিন্তু না। হ্যাঁ, তারও পারফরমেন্স সাথে ভালো হতে হবে এবং আমাদের মানে 18 কোটি দেশের মানুষের সবাইকে সামনে থেকে নেতৃত্ব দেবে। খেলার বাইরেও তো অনেক কাজ আছে, তাই না? শুধু যে 15 জনকে আপনি টেক কেয়ার করলেন মাঠের ভিতরে তা কিন্তু না, খেলার বাইরেও কিন্তু তাকে হ্যান্ডেল করা লাগে। সো ক্রিকেট বোর্ড তাকেই অধিনায়কত্ব করে আর কি, যার সব ধরনের অ্যাবিলিটি আছে। সো হুট করে যে এই যে ডিসিশন চলে আসে না যে আমি ক্যাপ্টেন্সি করব না, এটাও বিবেচনা করা উচিত। যাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় ক্রিকেট বোর্ড কিন্তু তার সাথে আলাপ আলোচনা করেই দেয় এবং আবার বাদ দেওয়ার ক্ষেত্রে অবশ্য আলাপ করে না, সেই কারণেও আমরা ঘটনা দেখেছি। ডেফিনেটলি এই কালচার থেকে আমরা হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবো, বুঝছেন? আপনার কাছে ফিরবো, দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সুমন। জি। আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারে যেহেতু কোনো বাহাতি ব্যাটসম্যান নাই বর্তমানে, সেই ক্ষেত্রে কি সৌম্য সরকার একটা অপশন হতে পারতো না? সৌম্য সরকার অপশন হতে পারতো কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। বাহাতি ব্যাটার নেই, যদি একটু সংক্ষেপে বলে দেন যে বাংলাদেশ মিডল অর্ডারে বাহাতি ব্যাটার নেই বলে দাবি করছেন, সৌম্য সরকার হতে পারতো কিনা? সৌম্য কিন্তু দুইটা সিরিজ আগেও কিন্তু টিমে ঢুকেছিল। আনফরচুনেটলি ভিসার কারণে হয়তো বা যেতে পারেনি। তখন কিন্তু ইনজুরি ছিল, লিটন এবং ইমন, পারভেজ ইমন দুজন ইনজুরি ছিল, তার রিপ্লেসমেন্ট হিসেবে ঢুকেছিল। এই দুজন যখন ফিট হয়েছে তখন কিন্তু আর সৌম্যকে কল করা হয়নি। আমার কাছে মনে হয় টি-20 যে কোনো টাইমে হয়তো বা সৌম্যর একটা সুযোগ আসতে পারে, প্রস্তুত থাকতে হবে তাকেই আর কি। মিডল অর্ডারে যেহেতু যে দর্শক ফোন করলো যে মিডল অর্ডারে কোনো লেফট হ্যান্ডি ব্যাটসম্যান নাই, ভবিষ্যতে ডেফিনেটলি চিন্তা ভাবনা করবে এবং সৌম্য সরকার যে ফর্মে আছে এখন, যে কোনো সময় হয়তো সৌম্যর একটা কল চলে আসতে পারে। বিকজ ওয়ানডেতে সে প্রুভ করেছে যে সে ভালো একটা ফর্মে আছে, ভালো ফর্মে আছে। সো টি-20তে একটা সুযোগ দিলেও দিতে পারে তাকে। আমরা একটু আবার মূল প্রসঙ্গে যেতে চাই যে আমরা অধিনায়কের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছিলাম সবকিছু। সিলেক্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কি মনে হয় যে সিলেক্টররা কি পুরোটাই ঠিক, যে শেষ পর্যন্ত তারাই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, যেহেতু তাদের দায়িত্ব দল দেয়া, ক্রিকেট বোর্ড তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে, সেটা অধিনায়ক পছন্দ করুক আর না করুক, দলের স্বার্থে কিংবা দেশের স্বার্থে যে দলটা সেটাই তারা দিবেন, শেষ সিদ্ধান্তটা তাদেরই, এটাই কি আপনি বিশ্বাস করেন? সিলেক্টররা কিন্তু সবাই চেষ্টা করে আর কি। না, আমি ভুল ঠিক পরে, তাদের দায়িত্বটা এটাই, শেষ সিদ্ধান্তটা তাদেরই, আপনি এটা বিশ্বাস করেন? 15 জনের স্কোয়াড ডিক্লেয়ার করে সিলেক্টররা, অপারেশনসের পারমিশন নিয়ে তারপর সিলেক্টররা টিম ডিক্লেয়ার করে, তাদেরও তো একটা দায়িত্ব আছে। অবশ্যই। হ্যাঁ, সবারই দায়িত্ব আছে। ইভেন সিলেক্টর 15 জনকে যে দিল, ডেফিনেটলি ক্যাপ্টেনের একটা কনসার্ন থাকে। হ্যাঁ, হয়তো বা একজন হয়তো মিসিং হতে পারে সেই ক্ষেত্রে। ইভেন আপনি যে এটা যে বলতে পারবেন না যে অনেকেই বলেছে যে এই ম্যাচে হয়তো বা মানে এই সিরিজে মোস্তাফিজ তারপর টপ ক্লাস ক্রিকেটারদেরকে একটু রেস্ট দিয়ে যারা নতুন ইয়াং ক্রিকেটার আছে তাদেরকে একটা সুযোগ করে দিলেও দিতে পারতো, সেটা তো সিলেক্টররা করেনি। তো সিলেক্টর দেওয়ার চেষ্টা করছে বেস্ট টিমটাই। বললাম না, হয়তো বা লিটন এটাও তো বলতে পারতো যে হয়তো বা 2-1 জনকে আপনি বাদ দিয়ে নতুন কোনো ক্রিকেটারকে হয়তো বা সুযোগ করে দেন, আমরা দেখি আর কি। সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, বড় একটা ফরম্যাট আছে,
তো সিলেক্টর যেটা বিবেচনা করেছে না বেস্ট টিমটা আমরা মাঠে নামানোর চেষ্টা করতেছি, তো সেটাই করে যাচ্ছে আর কি। আমার কাছে যেটা মনে হয় সিলেক্টরদের জায়গা থেকে আমার কাছে মনে হয় ঠিকই রাইট ওয়েতে আছেন। শামীম পাটোয়ারির কথাটাই বারবার আসছে, যেহেতু কালকেও অধিনায়ক বলেছেন, আপনি নিজেও বললেন শামীম পাটোয়ারি নিজেও যে খুব বেশি ফর্মে ছিলেন তেমন নয়। এখন অধিনায়ক বলছেন যে 2-1টা সিরিজে খারাপ করলেই তাকে বাদ দিতে হবে, তা না, আরও একটু দেখা যেত। কতটুক দেখা যেত সেই সীমাটা আসলে তো কে নির্ধারণ করবে, কিংবা সিলেক্টররাই করবেন নাকি এটাও অধিনায়কই করবেন? দেখুন, শামীম পাটোয়ারি মানে লাস্ট সিরিজটা তেমন বেশি ভালো খেলতে পারেনি, বাট সবকটা ম্যাচ খেলেছে কিন্তু আমার হয়তো আমার মেমোরিতে নাই। লাস্ট টি-20তে হয়তো বা সাইড বেঞ্চে রিজার্ভ বেঞ্চেও থাকতে পারে। জি, রিজার্ভ বেঞ্চও ছিল। জি, রিজার্ভ বেঞ্চে সব ম্যাচ খেলেনি। তাহলে পারফরমেন্স যদি ভালো হয় তো অটোমেটিক চয়েস কিন্তু সে চলে আসে শামীম পাটোয়ারি। এখন আপনি তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে স্কোয়াডের সাথে ক্যারি করবেন না নতুন একটা ছেলেকে সুযোগ করে দেবেন, সেখানেও একটা প্রশ্ন আছে। আচ্ছা, হ্যাঁ, যেহেতু লাস্ট ম্যাচটা খেলে নেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না, সিলেক্টর একটা চান্স নিয়েছে যে নতুন একটা ছেলেকে চান্স দেওয়ার। আচ্ছা, মানে আপনি সেটার পক্ষেই আছেন? পক্ষে বিপক্ষ পারফরমেন্স যদি গ্রাফ বলে, পরে তো পারফরমেন্সের পরে তো আমরা সেটা মূল্যায়ন করা যাবে, কিন্তু এখন পর্যন্ত সিলেক্টররা যে সিদ্ধান্ত নিয়েছে আপনি সিলেক্টরদের সেই সিদ্ধান্তকে একমত না। আপনি যে পারফরমেন্সের বিবেচনা করে কিন্তু আপনার লাস্ট সিরিজের লাস্ট ম্যাচে হয়তো বা তাকে ড্রপ দেওয়া হয়েছিল, তো সিলেক্টররা ওই বিবেচনা করে, কারণ 11 কিন্তু সিলেক্টররা করেন না আমার যেটা ধারণা, 11 করেন টিম ম্যানেজমেন্ট থেকে ক্যাপ্টেন এবং কোচ। সেই বিবেচনা করে আমার কাছে মনে হয় যে সিলেক্টররা একটা চান্স নিয়েছে যে সে যেহেতু রিজার্ভ বেঞ্চে বসেছিল লাস্ট ম্যাচে, সো এখন তাকে একটা ব্রেক দিয়ে আমরা একটা নতুন একটা ছেলেকে ইনক্লুড করানো মানে করিয়েছে আর কি। ধরেন এটাই যে পারফেক্ট টিম তা না, সামনে একটা ওয়ার্ল্ড কাপ আছে, মানে করতেছে আর কি, ধারাবাহিকভাবে আপনার বিবেচনা করতেছে কাকে নেওয়া যায়, কাকে খেলানো যায়, মেন স্কোয়াডে নেওয়া যায় মানে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে। সেই ক্ষেত্রে হয়তো বা সিলেক্টর শাফলিং করতেছে, আদারওয়াইজ কিছুই না। আচ্ছা, দল নিয়ে যেহেতু কথা আসছে, একটু সিরিজ নিয়েও বলতে চাই যে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে আপনি, বাংলাদেশ কি ফেভারিট এক কথায় বলা যাবে ওয়ার্ল্ড কাপে না এই সিরিজে? 60-40 টি-20 আছে এনিবডিজ গেম আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে তাদের ভালো ভালো কিছু ক্রিকেটার আছে টি-20 ওয়ার্ল্ড ওয়াইজ তারা খেলে থাকে আর কি। ধরুন ক্যাম্পার আছে, স্টার্লিং আছে, হ্যাঁ, অনেকেই কিন্তু ভালো ক্রিকেট খেলে আসছে। বললাম না যে টি-20, তারপরেও আমাদের পরিসংখ্যান যেটা বলে আমরা লাস্ট টি-20 কয়েকটা সিরিজ খুব ভালো খেলেছি, আর দেশের মাটিতে খেলা, সেই ক্ষেত্রে আমরা একটু এগিয়ে থাকবো 60-40। আচ্ছা, 60-40। এমনি টি-20 ফরম্যাটে বাংলাদেশ কেমন? আমরা এই বছরই 4টা সিরিজ টানা জিতেছি, তারপর আবার হেরে গেছি একটা সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে, হোয়াইট ওয়াশ লাস্ট সিরিজ। এই চিটাগাংয়ের ভেন্যুটা কি কোনো ধরনের কনসার্নের জায়গা আছে কিনা, যেখানে রান বেশি হয় এবং চেজও হয়? ডেফিনেটলি এমন একটা জায়গাতে খেলা হচ্ছে যেখানে রানের খেলা, আমার কাছে যেটা মনে হয়। এবং টি-20 কিন্তু রানই পছন্দ করে দর্শকরা, এন্টারটেনমেন্ট আর কি। এই ক্ষেত্রে আমার কাছে রান যদি মানে বেশি হয় তাহলে একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য, বাট রান হবে, এই উইকেটে রান হবে। বাট কোয়ালিটি অফ প্লেয়ার যদি দেখেন, আমাদের যথেষ্ট ভালো কিছু বোলার আছে, হ্যাঁ, এদের এগেনস্টে রান করা তো একটা ইজি হবে না। যদিও আপনি যে পরিসংখ্যানের বললেন যে লাস্ট সিরিজটা আমরা হেরেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, হ্যাঁ, তারাও একটা নতুন একটা টিম গঠন করার চেষ্টা করছে। বাট এই টিমটা তুলনামূলকভাবে অনেক অত বেশি শক্তিশালী না, আমাদের থেকে একটু খর্ব শক্তিশালী। সো ডেফিনেটলি আয়ারল্যান্ডের সাথে আমাদের জেতার সম্ভাবনা আপনি বেশি দেখছেন। ডিউ ফ্যাক্টরটাও আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো, কিন্তু একজন দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই। শুরুতেই প্রথমে ফোন নিব, ফোন পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ওয়াজিদ ইসলাম, চট্টগ্রাম থেকে। জি বলেন। হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন। দীর্ঘদিন ধরে খেলা যখন শেষ হয় তখন বাইরে কিছু সাংবাদিকরা দর্শকদেরকে প্রশ্ন করে যে এরকম একটা কমন প্রশ্ন হলো, তাওহিদ হৃদয়কে আপনারা কোন দিক থেকে টি-20 প্লেয়ার মনে করেন? তাওহিদ হৃদয়কে? জি, আচ্ছা, মানে আপনার এই প্রশ্ন যে কেন তাওহিদ হৃদয়কে টি-20 প্লেয়ার হিসেবে আমরা মনে করি, এই প্রশ্ন করে কেন সাংবাদিকরা? জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরে সেই প্রশ্ন সহ অন্য বাকি আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি দলকার নির্বাচক না অধিনায়কের। আজ বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম T20 3 ম্যাচ সিরিজের সন্ধ্যা 6টায় শুরু হবে চট্টগ্রামে। সেই ম্যাচের আগে গতকাল দল নিয়ে আসলে অধিনায়ক লিটন দাস এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথা নিয়ে আলোচনা চলছে এবং সেটা নিয়েও আমরা কথা বলছি আমাদের অতিথি তুষার ইমরান, সাবেক ক্রিকেটার। বিরতির আগে দর্শকের ফোন ছিল তাওহিদ হৃদয়কে নিয়ে। তাওহিদ হৃদয় কি T20 ফরম্যাটে আসলে মানিয়ে নিতে পারছে কিনা, তাকে নিয়ে যতটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারছেন কিনা, এটা দর্শকের প্রশ্নের একটা অংশ। আমি দর্শক কোন তাওহিদের পক্ষে না বিপক্ষে সেটা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু তিনি বলছেন যে ম্যাচ শেষে প্রত্যেক ম্যাচ শেষে সাংবাদিকরা তাওহিদ হৃদয়কে নিয়ে প্রশ্ন করেন। মানে সেই জায়গাটায় আপনার মতামত জানতে চাই যে আমরা যে এক্সপেকটেশন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী কিংবা আমাদের T20 ব্যাচের যেসব প্লেয়ারদেরকে নিয়ে ভেবেছিলাম তারা আসলে সেটা প্রত্যাশা পূরণ করতে পারছেন কিনা। আফিফ হোসেন, আমি বেশ কিছু নাম আছে। না, হয়তোবা শুরুতে তারা আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা ক্রিকেট খেলেছে, হয়তোবা লম্বা একটা সময় যাচ্ছে যে তারা হয়তোবা ভালো ক্রিকেট খেলছে না রিসেন্টলি আর কি। এগুলোও কাটিয়ে উঠবে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু ক্রিকেট বোর্ড তারপরে ক্যাপ্টেন সিলেক্টর পর্যাপ্ত সুযোগ দিচ্ছে। লিটনের কথার পরিপ্রেক্ষিতেই বললাম যে হয়তোবা শামীম পাটোয়ারি ওইভাবে সুযোগ পায় নাই, সেও পাবে। তাওহিদ হৃদয় হয়তোবা সুযোগ পাচ্ছে, কাজে লাগাতে পারছে না, বাট দু একটা ইনিংস কিন্তু ইন বিটুইন ম্যাচ উইনিং ইনিংস খেলছে তাওহিদ হৃদয়। মানে আপনি জাকির আলী অনেকের কথা বললেন, তারও যদি একটা গ্রাফ দেখেন, হয়তো রিসেন্টলি ওয়ানডে ক্রিকেট কিংবা T20 ক্রিকেটে অথবা ভালো ক্রিকেট খেলছে না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সে কিন্তু 3টা ম্যাচ পরপর জিতিয়েছিল, খুব ভালো মানে উইনিং পারফরমেন্স ছিল গত বছর। সো ওই দিক থেকে বিবেচনা করলে সবাই কম বেশি সুযোগ পাচ্ছে, হয়তোবা সময় মতো কেউ ভালো খেলছে কেউ খারাপ ক্রিকেট খেলছে। সবাই যে এক নাগাড়ে ভালো ক্রিকেট খেলবে নট নেসেসারি, বাট সময় পেলে তারাই ভালো খেলবে, মানে লম্বা টাইম সার্ভিস দিতে পারবে যারা একটু সুযোগটা একটু বেশি পাবে। তাওহিদ হৃদয় এখন হয়তো বা একটু সুযোগটা বেশি পাচ্ছে, ইন বিটুইন হয়তো বা ড্রপও ছিল দু একটা সিরিজের ভিতরে, এখন কিন্তু হয়তো বা কাটিয়ে উঠবে। এবং যেহেতু সিলেক্টর ক্রিকেট বোর্ড তারপরে তার উপরে অনেক আশা রয়েছে যে না এই ছেলেটা ভবিষ্যতে কিছু করবে, এই জন্যই তাকে হয়তো বা ক্রিকেট বোর্ড একদমই শেষ প্রশ্ন, যে 3-4 মাস বাকি ওয়ার্ল্ড কাপ শুরু হতে, এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের গ্রুপিংও চূড়ান্ত হয়েছে। আপনি দেখছেন ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের খেলতে হবে, নেপাল। সেই জায়গাটায় আসলে কতটা আশা দেখছেন যে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে টপকে বাংলাদেশ সুপার 8-এ যাবে? এই দুইটা দলের একটা দলকে বাদ পড়তে হবে তাহলে। সো ডিফিকাল্ট হবে আসলে। T20 এনিবডিজ গেম, আমাদের দিনে আমরা ভালো খেলবো, বাট যখন মোমেন্টামটা আপনার কাছে আসবে সেই সময় ওটা ধরার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় যে T20 আসলে এমন একটা ফরম্যাট, সবাইকে হারানো সম্ভব, আবার একটা ছোট টিমের কাছে হেরে যাওয়াও সম্ভব। সো ওই মুহূর্তটা অপেক্ষা করতে হবে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে তুষার ইমরান আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় আজকের মতো এখানেই শেষ। আজ অনুষ্ঠান শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি এখানেই। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন।